28 জুন সকাল 10টা। নমস্কার, আমি রয়েছি আপনাদের সাথে সুপর্ণা, আর আপনারা দেখছেন ভোরের সংবাদ। আজ সকালেই শহর কলকাতার বুকে ঘটে গেছে এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট। কাল রাতের বৃষ্টিতে রীতিমতো বানভাসী শহর কলকাতার অলিগলি, আর তার মধ্যেই রাজপথে ঘটে গেল এক দুর্ঘটনা। লরির ধাক্কায় মৃত্যু ঘটল বিশিষ্ট চিত্রশিল্পী অঙ্গন মিত্রের। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, গভীর রাতেই ঘটে গেছে এই ভয়াবহ দুর্ঘটনা। ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তার মধ্যেই পড়ে থাকতে দেখা গেছে মৃতদেহটিকে। এটা কি নিছকই কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, তা খতিয়ে দেখছে পুলিশ। চলে যাচ্ছি পরের খবরে। নিউজ চ্যানেলে খবরটি দেখছিল একটি যুবক। এই মুহূর্তে তার ঠোঁটে ফুটে উঠেছে ঘৃণা আর তাচ্ছিল্য ভরা এক মৃদু হাসির রেশ। সাতাশে জুন সন্ধে 7টা। হাতে আর মাত্র 7টা দিন, তার মধ্যে শেষ করতে হবে এই পেন্টিংটাকে। নাওয়া খাওয়া ভুলে বিখ্যাত চিত্রশিল্পী অঙ্গন মিত্র সম্পূর্ণ রূপে ডুবে রয়েছেন তার পেইন্টিংয়ের মধ্যে। দৃপ্ত দৃষ্টিতে ক্যানভাসের উপর একের পর এক আঁচড় কেটে যাচ্ছেন অঙ্গন মিত্র। ঠোঁটের কোণে ফুটে উঠেছে চওড়া হাসির রেশ, যেন এক যুদ্ধ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন উনি। জয়ের মুকুট যেন তার থেকে 2 কদম দূরেই দাঁড়িয়ে রয়েছে। স্যার আসবো? সৃজন অঙ্গনের একনিষ্ঠ শিষ্য, অঙ্গনের সর্বক্ষণের সঙ্গীও বলা চলে। নিজে এখনো অব্দি সম্পূর্ণরূপে একজন শিল্পী হয়ে উঠতে না পারলেও চিত্র সমালোচক হিসাবে অঙ্গনের কাছে ওর বিশেষ সুনাম আছে। অতি সূক্ষ্মাতিসূক্ষ্ম খুঁতগুলো পর্যালোচনা করার বিশেষ ক্ষমতা রয়েছে ওর। তাই যে কোনো এক্সিবিশনে পেন্টিং পাঠানোর আগে অঙ্গন একবার হলেও সৃজনের মতামত নিয়ে নেয়। সৃজনের ডাকে হুঁশ ফেরে অঙ্গনের। ও সৃজন, এসো এসো। সৃজন কফির কাপটা পাশের টেবিলে বসিয়ে দিয়ে বলে, এই নিন স্যার, আপনার ফেভারিট ব্ল্যাক কফি। আরে ডিয়ার, তুমি আবার এত কষ্ট করতে গেলে কেন? হরিকাকাকে বললেই তো হতো। না না স্যার, আপনাকে নিজের হাতে করে কিছু খাওয়াতে আমার ভালোই লাগে। নিন, খেয়ে নিন, না হলে ঠান্ডা হয়ে যাবে। নিজের হাতটা বেসিনে ধুয়ে হাতটা তোয়ালেতে মুছতে মুছতে অঙ্গন টেবিল থেকে কফি মগটা তুলে নেয়। সৃজনের উদ্দেশ্যে বলে, পেন্টিংটা অলমোস্ট ডান, বুঝলে সৃজন। তাও মনে হচ্ছে কিছুটা খামতি রয়েছে এই ছবিটিতে, কিন্তু সেই খামতিটা যে কি সেটাই ঠিক ধরতে পারছি না। তুমি একবার দেখো তো, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ চিত্র অ্যাক্সিডেন্ট। অঙ্গনের আঁকা চিত্রগুলো বরাবরই হয় অন্যদের থেকে একেবারেই আলাদা, ভিন্ন ধারার, যার মধ্যে থাকে অন্ধকার, বিষাদ, যন্ত্রণা, বিচ্ছেদের ব্যথা সহ সহস্র মানুষের জীবন যুদ্ধের লড়াইয়ের কথা, কখনো বা সর্বহারা মানুষের সবকিছু হারানোর অব্যক্ত যন্ত্রণার কথা। তেমনি এবারের তার পেন্টিংয়ের থিম হচ্ছে অ্যাক্সিডেন্ট। ছবিতে দেখা যায় মুখোমুখি 2টি গাড়ির ধাক্কা একটি এসইউভিকে নির্মমভাবে পিষে দেয় একটা 10 চাকার লরি। ঘটনাচক্রে ড্রাইভার সম্পূর্ণরূপে থেঁতলে যায়। তার রক্তাক্ত শরীরটার কিছু অংশ বেরিয়ে এসেছে গাড়ির বাইরে, কিন্তু বেশিরভাগ অংশটাই এখনো গাড়ির ভিতরেই রয়েছে। আর গাড়ির ভিতরে থাকা 2জন মানুষ ছিটকে পড়েছে রাস্তায়। একটা ছোট্ট বাচ্চা ছেলে আর তার মায়ের রক্তাক্ত দেহ পিচের রাস্তায় পড়ে রয়েছে। বাচ্চাটার মুখ দিয়ে ভলকে ভলকে রক্ত উঠছে, আর সম্ভবত শিশুটির মা তার নিজের শরীরটাকে প্রাণপণে টেনে হিঁচড়ে সন্তানের কাছে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করছে। তার দিকে হাত বাড়িয়ে বাচ্চাটাকে ছোঁয়ার চেষ্টা করছে সেই অভাগী মা। রক্তে ভিজে যাচ্ছে কালো পিচের রাস্তাটা। করুণ আরতি আর বুক ফাটা কান্না যেন জীবন্ত রূপে বেরিয়ে আসতে চাইছে ক্যানভাস ছেড়ে। এই যন্ত্রণা, এই আরতিকে দেখিয়ে লাখ লাখ টাকা উপার্জন করবে অঙ্গন। পাবলিক এই ছবি দেখবে আর আহা উহু করবে বড়জোর। এই সেন্টিমেন্ট ইমোশনকে হাতিয়ার করেই নিজের শিল্পকে নিয়ে ব্যবসা করবেন শিল্পীরা। যা দেখলে মানুষ আঁতকে উঠবে, রাতের ঘুম উড়ে যাবে দর্শকের, তবেই তো মুনাফা। সাথে সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পীর সম্মান লাভ করবে অঙ্গন মিত্র। বরাবর সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে একের পর এক সফলতার চূড়ায় উঠেছে সে।
শিল্পীর খ্যাতি লাভ করেছে গ্রেট অঙ্গন মিত্র। তাই এবারেও এশিয়ার দ্য গ্রেট এশিয়ান পেইন্টিং অর্গানাইজেশনের পক্ষ থেকে আয়োজিত এক্সিবিশনে অংশগ্রহণ করে নিজের শিল্পকে লক্ষাধিক টাকার বিনিময়ে দেশ বিদেশে বিক্রি করাই ওনার প্রধান উদ্দেশ্য। এই এক্সিবিশনে অংশগ্রহণের মাধ্যমে অঙ্গনের খ্যাতি পৌঁছে যাবে আন্তর্জাতিক স্তরে। তাই সাধারণ মানুষের ইমোশনকে নিজের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে অঙ্গন। এইসব দুর্ঘটনা, শিশুশ্রম, নারী পাচার কিংবা অনাহারে দুর্ভিক্ষে মৃত পথযাত্রীর মানুষগুলোর যন্ত্রণাকে নিজের ক্যানভাসের রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলার কাজে অঙ্গনের জুড়ি মেলা ভার। এইসব ছবি দেখেই তো দেশ বিদেশ থেকে নামি দামি শিল্পীরা আহাহু করবে, কিংবা খুব বেশি হলে নিজের রুমালে দুফোঁটা চোখের জল মুছবে, আর খুব বেশি হলে সহানুভূতিশীল হয়ে লাখ লাখ টাকা খরচ করে এইসব চিত্রগুলোকে কিনে নিজের ঘরে সাজাবে। সমাজের কাছে ও হয়ে উঠবে সো কল্ড ফ্যাসিনেটিং পার্সোনালিটি, কিংবা হয়ে উঠতে পারে সর্বশ্রেষ্ঠ সহানুভূতিশীল মানুষদের একজন। আজকের দুনিয়াতে টাকার কাছে ইমোশন, সহানুভূতি সবকিছু পণ্যদ্রব্যে রূপান্তরিত হয়ে চলেছে প্রতি মুহূর্তে। আর এটাই যে আধুনিক পৃথিবীতে আধুনিক মানসিকতা সম্পন্ন মানুষের পরিচায়ক, সেটা আর বলার অপেক্ষা রাখে না। থ্যাঙ্কস সৃজন ফর দিস কফি। তুমি প্লিজ একবার ছবিটা দেখে বলো কেমন হয়েছে বা কি খামতি রয়ে গেছে। স্যার, আমি কি অত ভালোভাবে বুঝতে পারবো? আপনার আঁকা সব ছবিগুলো হয় একেবারে আলাদা। বড্ড ভয়ানক রাতে ঘুম আসতে চায় না স্যার। অঙ্গন হো হো করে হেসে তারপর বলে, ওহ ডিয়ার, একেই তো শিল্প বলে, যা তোমাকে রাতে ঘুমোতে দেবে না। মানুষের ইমোশন, মানুষের ভয়, আতঙ্ক, এইসব নিয়েই যে আমার কারবার। এবার যে ছবিটা এঁকেছি সেটা আমার আঁকা জীবনের ওয়ান অফ দ্য বেস্ট পেন্টিং হতে চলেছে। অঙ্গনের অনুরোধে সৃজন একবার ছবিটার দিকে তাকিয়ে চমকে ওঠে। এ কি বিভৎস ছবি এঁকেছে অঙ্গন! এতটা নিষ্ঠুরতাও কি একজন শিল্পী নিজের শিল্পের মধ্যে ফুটিয়ে তুলতে পারে? স্যার, আপনি আপনি এটা কি এঁকেছেন স্যার? এতটা নিষ্ঠুরতা ফুটিয়ে তোলার কি খুব দরকার ছিল স্যার? এই যে একেবারে জীবন্ত বলে মনে হচ্ছে। শিশুটির মায়ের মুখের ওই অব্যক্ত যন্ত্রণা মনের মধ্যে চরম হাহাকারের সৃষ্টি করছে স্যার। অ্যাক্সিডেন্টের মতো একটা সেন্সিটিভ বিষয়কে এইভাবে তুলে ধরা সত্যি কি প্রয়োজন ছিল স্যার? কথাটা সৃজন অনেকটা ব্যথিত স্বরেই বলে। অঙ্গন কফিতে একটা চুমুক বসিয়ে উত্তর দেয়, শিল্প সৃজন, শিল্পীর কাজ হচ্ছে তার শিল্পকে জীবন্ত রূপ দেওয়া, আর আমিও তাই করেছি। আর অ্যাক্সিডেন্ট ব্যাপারটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। ইটস টু মাচ ফ্যাসিনেটিং। মানুষের হৃদয়ে সহজে দাগ কেটে যাবে। আর সত্যি বলতে সেদিন ওই মহিলা ঠিক এইভাবে বাঁচার আরতি জানাচ্ছিলেন, সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র। তবে আমার হাতের কাজ সার্থক, কি বলো? এক মুহূর্তের জন্য যেন সৃজনের পায়ের তলার মাটিটা কেঁপে উঠল। কাঁপা গলায় জিজ্ঞাসা করে, মানে মানে আপনি কি এই ঘটনাটা সচক্ষে হতে দেখেছেন? মানে এমন বিভৎস দুর্ঘটনা? দেখেছি বই কি, একেবারে সামনে থেকেই বলতে পারো। সেইবার কেরালার কাছে একটা গ্রামে গিয়েছিলাম নতুন কোনো আইডিয়ার সন্ধানে। তাও তেমন কিছু খুঁজে না পাওয়ায় মন খারাপ করেই ফিরে আসছিলাম। আস্তে আস্তে ওই মাঝরাত হয়ে গিয়েছিল। সেই সময় আমি হাইওয়ে ধরেই ফিরছি, হঠাৎ দেখি আমার সামনে থাকে এসইউভিটার সাথে উল্টো দিক থেকে আসা একটা লরির একেবারে মুখোমুখি ধাক্কা। ছবিতে যে দৃশ্যটা ফুটিয়ে তুলেছি একেবারেই হুবহু এক। তা আমি আর সময় নষ্ট না করে রাস্তার পাশের একটা জায়গায় গাড়িটা পার্ক করে ঝটপট এই দৃশ্যটির একটা স্কেচ বানিয়ে নিই। তবে সবটা করা সম্ভব হয়নি। মধ্যরাত হলেও এত বড় একটা দুর্ঘটনা, খবর পেয়ে আশেপাশের লোকেরা ছুটে এসেছিল। তাই আমাকে আবার অন্য পথ ঘুরে হোটেলে ফিরতে হলো। পুলিশ টুলিশ এসে গেলে আবার উটকো ঝামেলায় পড়তে হতো, তাই আর সময় নষ্ট করিনি। সৃজন হতবাকের মতো কথাটা শুনছিল। এবার সে বলে, আপনার চোখের সামনে এই ঘটনাটা ঘটলো, আর আপনি ওই মহিলা আর ওনার সন্তানকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা না করে ছবি আঁকছিলেন? আচ্ছা আচ্ছা স্যার,
কেউ সাহায্য চায়নি আপনার? চেয়েছিল তো এই মহিলা। যখন যন্ত্রণায় কাতরাচ্ছিল সেই মুহূর্তে ওনার নজর পড়ে আমার ওপর। আমি তো গাড়িতে বসে তখন এক মনে কাজ করে যাচ্ছি। প্রতিটা অভিব্যক্তি, ওদের ফেস এক্সপ্রেশনগুলো ক্যাপচার করার চেষ্টা করছিলাম। ওই মহিলা অনেকবার হাত নাড়া দিয়ে সম্ভবত আমাকেই ডাকছিলেন। আর পরের কথাগুলো বলতে গিয়েও চুপ করে যায় অঙ্গন। স্যার, আপনি ওই অসহায় মানুষ দুটোকে ওই অবস্থায় দেখেও তাদের সাহায্য না করে ওনাদের ওই অসহায়তার সুযোগ নিয়ে স্কেচ করতে ব্যস্ত ছিলেন? অবাক কণ্ঠে বলে ওঠে সৃজন। হ্যাঁ, তো আমার যেটা কাজ সেটা তো আমাকে করতেই হবে নাকি? যার যেটা কর্ম। তাছাড়া এই গোল্ডেন মোমেন্টটা মিস করে ওদের হেল্প করতে যাওয়া তখন আমার কাছে বোকামি ছাড়ার কিছুই হতো না। আর আহতদের সাহায্য করার জন্য পুলিশ আছে, আর অনেকে আছে। আমি অযথা শিল্পী মানুষ হয়ে ওইসব রক্তফক্তে হাত দেওয়ায় আমার কোনো ইচ্ছে নেই। অঙ্গন তখনও ভুরু কুঁচকে তাকিয়ে আছে তার সদ্য সমাপ্ত হওয়া ছবিটির দিকে। হ্যাঁ, ছবির মতন একখানা ছবি বানিয়েছে বটে সে। এই ছবিটার জন্যেই একদিন অঙ্গন অমর হয়ে উঠতে পারে শিল্পী জগতে। তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকতে পারে শিল্পের খাতায়। এটাই হতে পারে তার প্রফেশনাল লাইফের মাস্টার স্ট্রোক। সব ঠিকই আছে, কিন্তু তাও যেন সেই কি একটা নেই মনে হচ্ছে। কোথাও কোথাও একটা কিছু খামতি রয়ে গেছে। এই ছবিটা যেন কোনো অজ্ঞাত কারণে ঝিমিয়ে পড়ে আছে প্রাণহীনের মতন। অঙ্গনের মুখ থেকেই ছবির পিছনে থাকা গল্পটা জানার পর ভিতরে ভিতরে রাগে ঘেন্নায় জ্বলে মুহূর্তের জন্য চোখ বুজে ফেলল সৃজন। না না, তেমন কোনো রকম ত্রুটি নেই। প্রতিটি রেখা যেন অগ্নিশিখার মতো তার ধ্বংসাত্মক লেলিহান ভঙ্গিমায় আপন ছন্দে নিয়ে এসে চলেছে সাবলের স্ট্রোক। না না না, এই ছবি আর দেখতে ইচ্ছে করছে না। বড় হিংস্র, নিষ্ঠুর, স্বার্থপর এই ছবি। কথাগুলো শুনে মনে মনেই বলে সৃজন। সৃজন, দেখলে কেমন লাগলো? অত্যন্ত আগ্রহ সহকারে জানতে চাইল অঙ্গন। সৃজন কিছুক্ষণ চুপ থাকার পর বলে, হ্যাঁ, চমৎকার হয়েছে স্যার পেন্টিংটা। বাট বাট এই যে মহিলা, ওনার চোখের দৃষ্টিটা যেন কেমন একটা। ওই চোখের দিকটা আপনি যদি একটু দেখে নেন তো ভালো হয় আশা করি। পুরো চোখটাই যেন কেমন কালো অন্ধকারে ছেয়ে গেছে। তাছাড়া এই 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 আকাশ, এই আকাশের রংটা তো এত ব্রাইট হওয়ার কথা নয়। এই চিত্রের মধ্যে তো কোনো রকম আনন্দ উচ্ছ্বাসের প্রাণের চিহ্ন নেই। সেই স্থানে দাঁড়িয়ে এই হালকা কমলা আর লালচে রঙের মিশ্রণে ঘিরে থাকা এই আকাশ যে সূর্যোদয়ের চিহ্ন বহন করে, যা প্রাণের প্রতীক, এই মৃত্যুপুরীর মতো ভয়াবহ চিত্রে তা যে বড়ই বেমানান। হ্যাঁ, আসলে মাথা ফেটে গাঢ় কালচে রক্ত গড়িয়ে ওনার চোখের উপরে পড়ছিল, তাই সেই দৃশ্যটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর কি। আসলে কি বলতো সৃজন, আমরা শিল্পীরা তাদের শিল্পকে নিজের মতো করে পরিবর্তন করতে পারি, কিন্তু আমাদের এই প্রকৃতি সে যে বরাবর নিজের খেয়ালেই চলে। আসলে ওই যে তোমাকে বললাম না, এটা বাস্তব ঘটনা। আর এই অ্যাক্সিডেন্টটা তো ওই ভোরের দিক করেই হয়েছিল, তাই সেই সময় দৃশ্যটাই ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম। কিন্তু তুমি যখন বলছো এই আকাশ আর এই মহিলার চোখটা বেমানান লাগছে, তখন আমি অবশ্যই ওটা পরিবর্তন করব। বাই দ্য ওয়ে, এই সামান্য বিষয়টা যে তুমি নোটিস করেছো, এটাই কিন্তু অনেক সৃজন। ফিউচারে তুমি একজন বিশিষ্ট চিত্রশিল্পী হবে, সেই বিষয়ে আমি নিশ্চিত। অঙ্গনের মুখে সেদিনকার দুর্ঘটনার কথাটা শোনার পর সৃজনের চোখ থেকে নীরবে এক বিন্দু জল গড়িয়ে পড়ে। ভিতরে একটা অদ্ভুত যন্ত্রণা হচ্ছে, ভীষণ রাগ আর ঘেন্না হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার উপর। সৃজন তাও একটা মেকি তাচ্ছিল্যপূর্ণ হাসি নিজের ঠোঁটের কোণায় ফুটিয়ে তুলে বলে ওঠে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা স্যার, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? অঙ্গন কফিতে একটা চুমুক বসিয়ে বলল, অফকোর্স, বলো না, কি জানতে চাও? আচ্ছা স্যার, সেই দিন আপনি চোখের সামনে ওই রকম ভয়াবহ দুর্ঘটনা দেখার পরেও কিভাবে এরকম নির্বিকার চিত্তে পেন্টিং করছিলেন? আপনার কি একবারও মনে হয়নি যে গাড়ি থেকে নেমে ওনাদেরকে সাহায্য করা উচিত আপনার? আই এম ভেরি মাচ প্রফেশনাল সৃজন।
এই মুহূর্তে আমার যেটা করণীয় সেটা তো আমি করব, তাই নয় কি? সাংবাদিকরা যেভাবে নানান বিপদসংকুল জায়গায় গিয়ে কিংবা বন্য বিধ্বস্ত অঞ্চলগুলিতে গিয়ে যেই সব মানুষগুলির ছবি তোলে, তাদের নিয়ে কথা বলতে ব্যস্ত থাকে, তাদেরকে নিশ্চয়ই ওনারা রেস্কিউ করতে যান না, বিকজ ওটা ওদের কাজ নয়। ঠিক তেমনভাবে আমি সেই সময় ওদেরকে হেল্প করতে চাইনি, কারণ সেইটা আমার কাজ বলে আমার মনে হয়নি সেই মুহূর্তে। কিন্তু কিন্তু আপনি চাইলেই তো দুটো মানুষের প্রাণ হয়তো বেঁচে যেতে পারতো। তারা নিশ্চয়ই আপনার কাছে সাহায্য চেয়েছিল। কাম ডাউন সৃজন, নিজের মাইন্ডের উপর এত প্রেশার দিও না। ইমোশন আলাদা জায়গায় আর প্রফেশনালিজম আলাদা জায়গায়, এই দুটো সত্তাকে আলাদা করতে শেখো। তাছাড়া আমি কি বা করতে পারতাম বলো? ওদের যে অবস্থা ছিল তাতে হাসপাতালে নিয়ে যেতে যেতেই হয়তো ওরা মারা যেত, তখন আবার আমাকে পুলিশের ঝামেলায় জড়াতে হতো। তার চেয়ে বেটার অপশন হিসেবে আমি সময় নষ্ট না করে ওদের ওই মৃত্যুর মুহূর্তটাকে সুন্দরভাবে আমি ক্যানভাসে ফুটিয়ে তুলেছি। দেখো, এই ছবি ওদেরকে চিরকাল অমর করে রাখবে। আমি এই কাজটা না করলে ওরা কি এইভাবে মৃত্যুর পরেও অমর হওয়ার সুযোগ পেত? কথাটা বলে তাচ্ছিল্য ভরা একটা হাসি দেয় শিল্পী অঙ্গন মিত্র। সৃজনের চোয়াল শক্ত হয়ে উঠেছে, তাও নিজেকে সামলে বলে ওঠে, কংগ্রাচুলেশন স্যার, এই ছবিগুলো সত্যিই আপনাকে অমর করে রাখবে। সৃজনের কথাগুলোর মধ্যে যে বিদ্রুপের ছোঁয়া ছিল তা ঠিকই বোঝে অঙ্গন মিত্র। সৃজনের বয়স এখন অনেকটাই কম, কাঁচা মাটির মতোই সে। তার মন ভীষণ আবেগপ্রবণ। শিল্পী হতে যে নির্লিপ্ততার প্রয়োজনীয়তা পড়ে তা আসতে সময় লাগবে ওর মধ্যে। তাই ওর কথায় কিছু মনে করে না সে, বরঞ্চ মৃদু হাসি হেসে উত্তর দেয়, এনিওয়ে, থ্যাংক ইউ ফর দিস কফি। হেল্প মি, প্লিজ হেল্প মি। দূরে দাঁড়িয়ে থাকা সাদা গাড়িটির জানলার কাছে বসে থাকা অঙ্গনকে উদ্দেশ্য করে বারবার সাহায্যের ভিক্ষা চাইছিল সে, কিন্তু সেই ডাকে সাড়া দেয়নি অঙ্গন। বরং গাড়ির সিটে বসে সেই এক্সক্লুসিভ দৃশ্যটি খাতাবন্দি করতেই ব্যস্ত ছিল সে। অঙ্গন জানত এমন একটা দৃশ্য দেখার সুযোগ সবার ভাগ্যে হয় না। একজন শিল্পী, বা বলা ভালো একজন নির্দয় শিল্পী হিসাবে এই দৃশ্য দেখার সৌভাগ্য তার হয়েছে। রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর মৃত্যু যন্ত্রণা, তাদের বাঁচার জন্য আকুতি, প্রত্যেকটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করার সুযোগ তার সেদিন হয়েছিল। হয়তো দুর্ঘটনার এমন এক বীভৎস প্রকাশ আজ পর্যন্ত খুব একটা বেশি মানুষ দেখেননি, যা সারা দেশবাসী শিল্পী অঙ্গন মিত্রের আঁকা শিল্পের মধ্যে দেখতে চলেছে। এই অদ্ভুত বীভৎস ছবিটাই হতে চলেছে তার এক্সিবিশনের অমূল্য মাস্টারপিস। তা বুঝতে একটুও দেরি হয়নি অঙ্গন মিত্রের। তাই তো দ্রুত সেদিনকে সমগ্র দৃশ্যটার খসড়া এঁকে ফেলেছিলেন নিজের খাতায়। চাইলে হয়তো সেদিনকে ওই মেয়েটিকে আর সন্তানকে সাহায্য করতে পারতেন তিনি। অনেকটা সময় ধরেই সেই মেয়েটা চেষ্টা করে যাচ্ছিল তার সন্তানকে বাঁচানোর, কিন্তু অঙ্গন নিজের চোখের সামনে ছটফট করতে করতে শেষ হয়ে যেতে দেখল দুটো তরতাজা প্রাণকে। মনে মনে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল অঙ্গন। আজ রাতের মধ্যে ছবিটাকে শেষ করে ফেলতে হবে যে কোনো প্রকারে। কাল পরশুর মধ্যে গ্যালারির লোকেরা এসে তার সাধনার ফল অর্থাৎ এই পেন্টিংটাকে নিয়ে চলে যাবে। এই ছবিগুলো সম্ভবত তার জীবনের শ্রেষ্ঠ কাজ হিসাবে প্রমাণিত হতে চলেছে। দুর্ঘটনা যা আজকালকার ব্যস্ত জীবনে ঘটে চলা খুবই স্বাভাবিক একটি ঘটনা, কিন্তু তার এমন বীভৎস প্রকাশ হয়তো খুব কম মানুষই দেখেছে। সেখানে একটা মা আপ্রাণ চেষ্টা করছে তার সন্তানকে বাঁচানোর, কিন্তু সে পেরে উঠছে না। তাদের সেই যন্ত্রণা, সে আকুতি আর সমগ্র সমাজেরই নিষ্ঠুর নির্লিপ্ততা সকলের মনে নিশ্চয়ই দাগ কেটে যাবে। অঙ্গন আকাশটার রং বদলে বিভৎস কালো ঘোলাটে আকাশ আঁকছে এখন, যেখানে চাপচাপ হয়ে কিছু স্থানে রক্তের দাগ ফুটে উঠেছে, যেন ওই দুর্ঘটনায় প্রাণ হারানো শিশুটিও তার মায়ের রক্ত রেঙে উঠেছে আকাশেও। বাবু, ও বাবু, রাতের খাবার দিয়ে দিচ্ছি, নিচে আসেন। নিচ থেকে অঙ্গনের কাজের লোক হরেনের গলা শোনা যায়। অলমোস্ট কমপ্লিট তো হয়েই গেছে, বাকিটা ডিনারটা করে আজ রাতের মধ্যেই সেরে ফেলবো। নিজের হাতে আঁকা ছবিটা একবার ভালোভাবে দেখে এক টুকরো কাপড় হাতে হাতটা মুছতে মুছতে বেরিয়ে যায় অঙ্গন। আজকের রান্নাটা কিন্তু খাসা করেছিস হরা, দারুণ। এই সর্ষে পোস্তটা যা হয়েছে না, উফ, অমৃত একেবারে। কি যে বলো দাদাবাবু,
আমি যত ভালোই রান্না করি না কেন, বৌদিমণির মতো মোটেও হবে নেকো। হ্যাঁ গা দাদাবাবু, বৌদিমণি কবে ফিরবেন? অঙ্গন খেতে খেতে উত্তর দেয়, ওই তো পরশু সকালেই ফিরবে। আচ্ছা হরা, তুই এইগুলো গুছিয়ে তুলে রাখ, বুঝলি? আমি যাই, কাজে বসি। আজ রাতের মধ্যে শেষ করতে হবে, পরশু আবার পেন্টিংটা জমা করতে হবে। রাতের খাবার শেষ করে নিজের পেইন্টিং স্টুডিওতে চলে আসে অঙ্গন। অঙ্গন নিজের মনের কথাগুলো বলে, চটপট কাজটা সেরে নি, এবার ফাইনাল ফিনিশিং টাচটা দিয়ে দিলেই হবে। সারা রাত অক্লান্ত পরিশ্রম করে রাত 3টে নাগাদ পেইন্টিংটা শেষ করে অঙ্গন। অ্যাট লাস্ট কমপ্লিট হলো আমার এতদিনের পরিশ্রম। ঠোঁটের কোনায় একটা পরিতৃপ্তির হাসি ফুটে ওঠে অঙ্গনের। ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কেন সেদিন আমাদের বাঁচালেন না আপনি? কেন কেন বাঁচালেন না আমাদের? আমরা তো বাঁচতে চেয়েছিলাম আমরা। সাপের মতো হিসে গলায় কোনো নারীর কথাগুলো বলে চলল। সেই নারী ক্রমশ তার রক্তাক্ত শরীরটাকে টেনে হেঁচড়ে এগিয়ে আসছে অঙ্গনের দিকে। তার জ্বলন্ত চোখ দুটো দিয়ে যেন ঝরে পড়ছে রাগ, বিতৃষ্ণার ঘেন্না। তার সাথে এগিয়ে আসছে আরো শতাধিক আহত রক্তাক্ত মানুষের দল। তাদের প্রায় প্রত্যেকের শরীর ক্ষত বিক্ষত, কারোর সম্পূর্ণ মুখটাই থেতলে গেছে, কিংবা কারোর মাথা ফেটে অঝরে রক্তপাত হচ্ছে। ওদের প্রত্যেকেই জ্বলন্ত দৃষ্টিতে এগিয়ে আসছে অঙ্গনের দিকে। কেন আমাদের বাঁচালেন না? আমরা তো বাঁচতে চেয়েছিলাম। আমরা তো বাঁচতে চেয়েছিলাম। সবার মুখে সে একই কথা যেন কানের মধ্যে গরম সীসা ঢেলে দিচ্ছে অঙ্গনের। তার মাথার ভিতরটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আর কথা শুনতে চাইছে না সেই আর্তনাদ। ওই আর্তনাদ যেন কালের করাল গ্রাসের মতো গ্রাস করে ছুটে আসছে ওর দিকে। চারদিকে শুধু অসংখ্য মানুষের আর্তনাদ, যন্ত্রণা, অসহ্য চিৎকার যেন আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে। চারিদিকে শুধু রক্ত আর রক্ত, বাতাসে তীব্র কটু রক্তের গন্ধ। সেই মৃত মানুষের দল ক্রমশ এগিয়ে আসছে অঙ্গনের দিকে। ক্রমশ রক্তাক্ত পচা গলা শরীর নিয়ে তারা এগিয়ে আসছে অঙ্গনকে শেষ করবে বলে। গভীর কালো আধারময় কোনো এক করাল গহ্বরে ক্রমশ তলিয়ে যাচ্ছে অঙ্গন। আরো গভীরে প্রবেশ করছে ও। আর সেই গহ্বরের মধ্যে থাকা হাজার হাজার পিশাচের দল তাদের কঙ্কালসার হাতগুলো বের করে টেনে নিচ্ছে অঙ্গনকে। সেই গহ্বরের নিচের দিকে চারিদিকে শুধু অন্ধকার আর রক্তের আষ্টে গন্ধে দম বন্ধ হয়ে আসছে অঙ্গনের। না, আমাকে ছেড়ে দাও। আমি কিছু করিনি আমি, চিৎকার করে বলে ওঠে অঙ্গন। ঘরের মধ্যে হালকা একটা লালচে আভাযুক্ত নাইট ল্যাম্প জ্বলছে। কিং সাইজ বেডের উপরে বসে হাঁপাচ্ছে অঙ্গন। এই বৃষ্টি ভেজা শীতল ওয়েদারেও ঘামে ভিজে চুপচুপে হয়ে গেছে সে। হৃৎপিণ্ডটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, যেন কেউ সজোরে হাতুড়ি পিটছে বুকের উপর। ঘরের মধ্যে সবকিছু স্বাভাবিক। চারপাশটা একবার ভালো করে চোখ বুলিয়ে নেয় অঙ্গন। না, কোনো অস্বাভাবিকতা নেই। তার মানে সবটাই কেবল ওর কল্পনা, ঘুমিয়ে দেখা স্বপ্ন মাত্র। এতক্ষণ হাঁপড়ের মতো ওঠানামা করতে করতে হৃৎপিণ্ডটা যেন একটু স্বাভাবিক ছন্দে ফিরছে। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নেয় অঙ্গন। এসব কি উল্টোপাল্টা স্বপ্ন যে আজকাল দেখছি আমি। যাই, মুখে একটু জল দিয়ে আসি বরং। অঙ্গন ওয়াশরুমে চলে যায়। বেসিনের সামনে দাঁড়িয়ে নলটা খুলে কিছুটা জল নিয়ে চোখে মুখে দেয় সে। কিন্তু একই আয়নায় নিজের বিভৎস চেহারাটা দেখে নিয়ে কেঁপে ওঠে অঙ্গন। ওর সারা মুখে জল নয়, তার জায়গায় লেগে আছে রক্ত, তাজা রক্ত। ওর ওই দুই হাত দিয়ে গড়িয়ে নামছে সেই গাঢ় লাল রক্ত। নল দিয়ে জলের ধারার জায়গায় অনবরত পড়ে চলেছে রক্তের ধারা। এসব কি হচ্ছে আমার সাথে? আর রক্ত কোথা থেকে এলো? আর জলের জায়গায় রক্ত আসছে কিভাবে? ওয়াশরুমের লাইটগুলো অন অফ হতে শুরু করে দিয়েছে সেই মুহূর্তে। যেন একটা কালো ছায়া নিজের ঠিক পিছনেই দেখল অঙ্গন। সারা ওয়াশরুম এখন রক্তে ভেসে যাচ্ছে। নলগুলো আপনা থেকেই খুলে গেছে, আর তা থেকে তীব্র বেগে বেরিয়ে আসছে রক্তের স্রোত। শাওয়ারটা খুলে যায় আপনা হতেই। বৃষ্টির ফোঁটার মতো রক্তের কণাগুলো অনবরত ঝরে পড়ছে অঙ্গনের শরীরের উপর। সাথে আবারও সেই সহস্র মানুষের আত্মচিৎকার শুরু হয়েছে।
আমরা বাঁচতে চেয়েছিলাম। অঙ্গনের সারা শরীর ঠকঠক করে কাঁপছে। পাটা যেন মেঝের সাথে কেউ আঠা দিয়ে শক্ত করে আটকে দিয়েছে। শত চেষ্টা করেও নিজেকে সরাতে পারল না সে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। কেন আমার সাথে এমন করছো তোমরা, কেন? কান্না ভেজা গলায় বলে ওঠে অঙ্গন। বাইরে তুমুল বেগে বৃষ্টিপাত শুরু হয়েছে এতক্ষণে, সাথে বজ্রপাতের আর্তনাদে সব যেন আজ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। একটা হাত আয়নার ভিতর থেকে চেপে ধরে অঙ্গনের গলা। ধীরে ধীরে আয়নার মধ্যে দেখা যেতে থাকে একটা প্রতিবিম্ব। এ তো সেই মহিলা যে সেদিন এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল। পাশ থেকে খিলখিল শব্দে কারোর হাসির আওয়াজ শুনে চমকে ওঠে অঙ্গন। একটা ছোট বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে ঠিক তার পাশেই। তার দুই চোখ দিয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। শরীরের নানান স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে, যা দিয়ে বেরিয়ে আসছে কালচে রক্তের ধারা। কিন্তু সেই শিশুটির ঠোঁটের কোণে ফুটে উঠছে একটা ক্রূর হাসি। সামনের আয়নায় থাকা মহিলাটি এবার খিলখিলিয়ে হেসে উঠছে, কিন্তু তার চোখে মুখে ফুটে উঠেছে তীব্র ঘৃণা। আর সে রাগে বলছে, কেন কেন সেদিন বাঁচালেন না আমাদের? আমরা তো বাঁচতে চেয়েছিলাম। অঙ্গনের চোখের সামনে ফুটে ওঠে সেদিনের সেই ঘটনা। গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মহিলাটি রাস্তার উপর বহুক্ষণ ছটফট করছিলেন। একটা সময় উনি অতি কষ্টে উঠে দাঁড়িয়ে অঙ্গনের গাড়ির কাছে আসেন এবং হাত জোর করে বলেন, দাদা দাদা দয়া করে আমাকে একটু হেল্প করুন। আমার ছেলেটা ওখানে পড়ে রয়েছে, ওর দেহে এখনো প্রাণ আছে। আমাদের দয়া করে হাসপাতালে নিয়ে চলুন দাদা। আকুতি ভরা গলায় সেদিন ওই কথাগুলো বলেছিল ওই মহিলা। প্রাণ ভিক্ষে চেয়েছিল একজন মা, কিন্তু সেদিন একটা নর পশুর মতো সে সব কিছু অগ্রাহ্য করে নিজের স্কেচটা সম্পূর্ণ করে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় অঙ্গন। শত আকুতিও সেদিনকে থামাতে পারেনি অঙ্গন মিত্রকে। অঙ্গন সেদিন শুধু একটা কথাই বলেছিল ওই মহিলাকে, দ্যাটস নট মাই ওয়ার্ক, সো সরি। এই কথাটা বলেই ঝড়ের বেগে গাড়ি চালিয়ে চলে যায় অঙ্গন। আয়নার মধ্যে থাকা মহিলা বলে ওঠে এবার, সেদিন একটু একটু করে আমার ছেলেটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। আমি হাজার চেষ্টা করেও আমার ছোট্ট ছেলেটাকে বাঁচাতে পারিনি। তুই তো সেদিনকে আমাকে কোনো রকম সাহায্য না করেই গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিলি। আর সেই মুহূর্তে ওই রাস্তা দিয়ে আসা এক ট্রাকের ধাক্কায় আমার মৃত্যু ঘটে। না আমি সেদিন নিজের সন্তানকে বাঁচাতে পেরেছি, আর নাই নিজেকে। আমার মৃত্যুর পর আমার পরিবারের সকলকে কি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে জানিস তুই? মুক্তি নেই তোর। যে পাপ করেছিলি 3 বছর আগে, সেই পাপের হাত থেকে তোর মুক্তি নেই। আমাদের দুজনের মৃত্যুর জন্য তুই দায়ী, শুধুমাত্র তুই দায়ী। আমাদের মৃত্যুটাকে কাজে লাগিয়ে লোকের কাছ থেকে সহানুভূতি অর্জন করে বিশ্ববিখ্যাত শিল্পী হবি তুই, তাই না? অমর হবে তোর শিল্প, সত্যি অমর হয়ে রবে। অট্ট হাসি হাসতে থাকে সেই প্রেত, সাথে ওই বাচ্চা ছেলেটিও। না না না, আর এই চিৎকার আর্তনাদ সহ্য করতে পারছে না অঙ্গন। পালাতে হবে যে করেই হোক, পালাতেই হবে এখান থেকে। এক ঝটকায় নিজের গলার উপর থেকে হাতটা সরিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় অঙ্গন। গাড়ির চাবিটা নিয়ে গ্যারেজ থেকে গাড়িটা বের করে ঝড়ের গতিতে গাড়িটা চালাতে থাকে সে। ওদিকে তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে, যেন মহাপ্লাবন আসতে চলেছে এই শহর কলকাতার বুকে। কান ফাটানো শব্দে বজ্রপাত হয়েই চলেছে। প্রকৃতিও যেন কোনো একটা ধ্বংসলীলায় মেতে চলেছে আজকে। এইভাবে আমি শেষ হয়ে যেতে পারি না, কখনো না। আমার যে অনেক অনেক কাজ এখনো বাকি, কিন্তু আমার সাথে যা হচ্ছে এইসব কি কেবল আমার কল্পনা নাকি সবাই বাস্তব? আমাকে আমার অপরাধের শাস্তি দিতে ফিরে এসেছে ওরা। ভয়ার্ত কণ্ঠে কথাটা বলে ওঠে অঙ্গন। এইসব ভাবতে ভাবতে ইনসাইড রিয়ার ভিউ মিরারে যা দেখে তা দেখে শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। সে দেখে সেই দুর্ঘটনায় আক্রান্ত মহিলা এবং তার ছেলের সাথে আরও একজন লোক পিছনের সিটে বসে রয়েছে, আর জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে অঙ্গনের দিকেই। অঙ্গনের পাশের সিটে একজন বৃদ্ধা বসে রয়েছেন। তার মাথা ফেটে রক্ত বেরিয়ে আসছে, সাদা শাড়িটা ভিজে গেছে রক্তে। কিন্তু এরা কারা? এদেরকে তো অঙ্গন চেনেও না।
আগে কোনোদিন দেখেওনি। তবে আমরাও বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তোমার মতো আমাদের কেউ কেউ সাহায্য করেনি সেদিন। একদিন এমনই বৃষ্টির রাতে আমি আমার স্বামীর জন্য ওষুধ কিনতে বেরিয়েছিলাম, আর একটা বড় 4 চাকা গাড়ি রাস্তার মধ্যে পিষে চলে যায় আমাকে। রাস্তায় পড়ে ছটফট করছিলাম বাঁচার জন্য। হাজার হাজার গাড়ি আমার পাশ কাটিয়ে চলে গেলেও কেউ আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি সেদিন। পিছনে বসে থাকা লোকটা, যার মুখটা থেতলে গেছে কোনো এক দুর্ঘটনায়, সে বলে ওঠে, আজকাল মানুষ শুধু মজা দেখে, তাই না অঙ্গন বাবু? দুর্ঘটনা যেখানে হয় সেসব জায়গায় আজকাল মানুষ যায় কেবল খবর করতে, কিংবা আপনার মতো দর্শকের ইমোশন নিয়ে খেলা করতে। এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষগুলোর কথা কেউ ভাবে না। তাদের অসহায়তার সুযোগ আপনাদের মতো মানুষরূপী শয়তানরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার কাজে লাগান। কোনো নিউজ চ্যানেল আমাদের নিয়ে খবর করে ভাইরাল হওয়ার জন্য, কিংবা আপনাদের মতো মানুষরা আমাদেরকে এলিমেন্টের মতো ব্যবহার করেন নিজের শিল্পকে অমর করে তোলার জন্য। সেই মহিলা আবার বলে ওঠে, আচ্ছা অঙ্গনবাবু, আপনিও যদি এমন এক দুর্ঘটনার শিকার হন, কেমন লাগবে আপনার? আপনার মুখে সেই ভয়াবহ অভিব্যক্তি, মৃত্যু যন্ত্রণা, বাঁচার আরতি, অন্য কেউ যদি নিজের তুলিতে ফুটিয়ে তোলে ক্যানভাসে, কেমন লাগবে দেখবেন নাকি একবার? কথাটা শেষ করে গাড়িতে উপস্থিত প্রত্যেকে হাসতে থাকে। অঙ্গন চিৎকার করে ওঠে, না 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 না, প্লিজ প্লিজ হেল্প মি, প্লিজ কেউ বাঁচান আমাকে, প্লিজ কেউ বাঁচান আমাকে এদের হাত থেকে, আমি মরতে চাই না। আর সেই মুহূর্তেই অঙ্গনের চোখে পড়ে তীব্র হেডলাইটের আলো। মুহূর্তেই চোখটা ঝাপসা হয়ে আসে অঙ্গনের। আর সেই সময় ঘটে যায় আরও একটা দুর্ঘটনা। একটা বিশাল লরি এসে মুখোমুখি ধাক্কা মারে অঙ্গনের গাড়িকে। সিটবেল্ট না পড়ে থাকায় কাঁচ ভেঙে বাইরে ছিটকে পড়ে অঙ্গনের শরীরটা। ক্ষতবিক্ষত শরীর থেকে বেরিয়ে আসা রক্তের সাথে বৃষ্টির কণাগুলো মিলেমিশে একাকার হয়ে যায়। কয়েকবার কাটা ছাগলের মতন কেঁপে ওঠে অঙ্গনের শরীর। মুখ থেকে শেষবারের মতো বের হয় দুটো শব্দ, হেল্প মি, হেল্প মি। শিল্পী অঙ্গন মিত্রের প্রাণহীন শরীরটা পড়ে থাকে শহর কলকাতার বুকে। দ্য গ্রেট এশিয়ান পেন্টিং অর্গানাইজেশনের পক্ষ থেকে আয়োজিত এক্সিবিশনে প্রদর্শিত হচ্ছে শিল্পী অঙ্গন মিত্রের দুটি চিত্র। এই দুটি ছবিরই মূল থিম হচ্ছে অ্যাক্সিডেন্ট। একটি ছবিতে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে এক মা কিভাবে তার শিশুকে বাঁচানোর মরণপণ চেষ্টা করে যাচ্ছে। সেই মায়ের দৃষ্টি যেন সেখানে উপস্থিত প্রতিটি মানুষের কাছ থেকে সাহায্য ভিক্ষা করছে। এতটাই আকুতি ভরা সেই চিত্র। আর এক চিত্রে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে, যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বৃষ্টি ভেজা রাস্তার মাঝে। তার বিস্ফারিত দুই চোখ যেন এক্সিবিশনে উপস্থিত প্রতিটা মানুষকে বলতে চাইছে বাঁচতে চাওয়ার সেই তীব্র চাহিদার কথা। সেই দৃষ্টিতে ভয় আছে, আতঙ্ক আছে, পাপের হাত থেকে পালানোর আপ্রাণ চেষ্টা রয়েছে। পাপ, হ্যাঁ পাপ। এই ছবিটার নাম দেওয়া হয়েছে পাপ, কিন্তু কিসের সেই পাপ? অঙ্গনের মৃত্যুর পর ওর আঁকা শেষ ছবি হিসাবে এক্সিবিশনে জায়গা করে নিয়েছে অ্যাক্সিডেন্টের আরও একটি চিত্র। সেটাও এসেছে অঙ্গন মিত্রের পেইন্টিং একাডেমি থেকে। তবে এই ছবির প্রকৃত মালিক কে সেটা এখনো জানা যায়নি। এক্সিবিশনের লোকেরা যখন অঙ্গনের বাড়ি গিয়েছিল পেইন্টিংগুলো আনতে, তখন কোনো এক মহিলা কেবল ওনাদের হাতে তুলে দিয়েছিল এই ছবি দুটো।
কিন্তু পরে অর্গানাইজাররা খবর নিলেও জানা যায়নি কে ছিল সেই মহিলা। এক্সিবিশন হলে শোনা যাচ্ছে দ্য গ্রেট এশিয়ান পেন্টিং অর্গানাইজেশনের কর্ণধারের গলা, যিনি ঘোষণা করবেন কোন চিত্রটি হলো এই শতকের সেরা চিত্র। Angan Mitra is getting the award for the best painter of this country. His best painting is Accident and another painting is from his academy. Pap is getting the award. সত্যি আজ অমর হয়েছে অঙ্গন, অমর হয়েছে তার আঁকা ছবি। অমরত্ব লাভ করেছে অঙ্গন আর অঙ্গনের ছবি, যাদের জীবন নিয়ে গড়ে উঠেছিল তারা সকলেই। এক্সিবিশনে উপস্থিত এক বিদেশিনী তার স্বামীকে উদ্দেশ্য করে বলে, Hey James, look at the picture dear. It's amazingly fascinating. Yes Annie, it's so fascinating. You want this? Yes dear. সেখানে উপস্থিত সৃজনের নজরটা একবার পড়ল পাপ নামক ছবিটির দিকে। সত্যি ফ্যাসিনেটিং বটে। একটা বাঁকা হাসি ফুটে উঠল সৃজনের ঠোঁটের কোণায়। সৃজনের আচমকা মনে হলো ছবির মধ্যে থাকা লোকটির চোখটা যেন একবার জ্বলে উঠল। ঠিক ওর পাশে থাকা ছবিটির মধ্যে থেকে যেন জ্বলে উঠল সেই রক্তাক্ত মায়ের জ্বলন্ত ক্রূর দৃষ্টি। সে যেন তাকিয়ে রয়েছে ওই বিদেশিনীর দিকেই। কি জানি, হয়তো চোখের ভুল, নাকি সত্যি সবটা।